আজকের গল্পটি হচ্ছে আত্মজ। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। মা আজ চলে গেল। একটু আগে বৈদ্যুতিক চুল্লির গহ্বরে ঢুকে গেছে মা। পুড়ছে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দ্রুত। আমার যেন এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। সকালে যখন অফিসে বেরোই তখনও তো সব ঠিকঠাক ছিল, যেমন থাকে। দিনটাও আজ শুরু হয়েছিল আর 5টা দিনের মতোই। মাঘের শুরুতে এবার শীতটা বেশ ঝাঁকিয়ে এসেছে। সকালে লেপ ছেড়ে বেরোতে ইচ্ছে করছিল না, যথারীতি। শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম সংসার নিয়ে হুড়ুদ্দম ব্যস্ত হয়ে পড়েছে সুপ্তি। দুধ খাওয়া নিয়ে রোজকার মতোই গাঁইগুই করছে মাম্পি গাগল। জোর কিচিরমিচির জুড়েছে। সুপ্তি কোষে ধমকালো ছেলে মেয়েকে। এক ফাঁকে চা দিয়ে গেল আমায়। মা রায়াকে ডেকে কী যেন নির্দেশ দিল। রুটিন মাফিক শব্দ বেজে চলেছে সংসারে। মার স্পঞ্জের জন্য জল গরম করছে আয়া। ঠিকেজির সঙ্গে কি যেন কথা ঝালাচালি হলো। সুপ্তির ছেলে মেয়ের টিফিন বানাচ্ছে। দেখ দেখ মাম্পি, গোগল, স্কুল বাস এসে গেল। আমিও লাফ দিয়ে উঠে বাথরুমে ঢুকেই ঝটপট দাড়ি কামানো কনকনে জলে কাক স্নান করে নিলাম। ডাইনিং টেবিলে সুপ্তি একখানা লিস্ট ধরিয়ে দিল। পরশু মাম্পিদের স্কুলে স্পোর্টস, মেয়ের জন্য লাল বর্ডার দেওয়া একজোড়া মোজা চাই। ওয়াটার ম্যাট্রেসে শুয়েও টুকটাক বেডশোর মার বেরোচ্ছে। শয্যাকতর মলম আনতে হবে। মনে করে চা অফিস পাড়ার দোকানটা থেকে। এরপর মিনিবাসের লাইন, কান ঘেঁষে লেট বাঁচিয়ে অফিসে প্রবেশ। বারতিনেক জিএমের আসা যাওয়া, ফাইল, কম্পিউটার আর কাজের ফাঁকে ফাঁকে সহকর্মীদের সঙ্গে মৃদু আলাপচারিতা। তপনবাবু 47 বছর বয়সে বিয়ে করেছে। তাকে আমরা উইক প্রেজেন্ট করব না ফলস টিথ, তাই নিয়েও হাসাহাসি হলো একচোট। সবাই চলছিল গতানুগতিক ছন্দে, কিংবা নিতান্তই ছন্দহীন। ছবিটা বদলে গেল দুপুরে, হঠাৎই। টিফিন আওয়ারে তখন একটু ক্যারাম পিটিয়ে নিচ্ছিলাম। আজকাল ছুটির পর আর রিক্রিয়েশন রুমে ঢোকার জো নেই। ফিরতে সামান্য দেরি হলেই যা খিটখিট করে সুপ্তি। আমি ঘরে বন্দি আর তুমি ফুর্তি করে বেড়াচ্ছ। সত্যিই তো, বেচারা এখন একদমই ঘরে আটকা। একদিকে ছেলে মেয়ের সংসার, অন্যদিকে অনন্ত শয্যায় শুয়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত শাশুড়ি। সুপ্তির এখন একেবারে চিঁড়েচ্যাপ্টা দশা। এদিক ওদিক ঘোরা, সিনেমা, থিয়েটার সবই তো গেছে। রুগ্ন শাশুড়ি ফেলে বাপের বাড়ি বা যেতে পারে কদিন। গেলেও প্রতি মুহূর্তে হানটান, এই ফিরতে হবে, এই ফিরতে হবে। অগত্যা গৃহশান্তি বজায় রাখতে আমাকেও গুহায় সেঁধোতে হয় জলদি জলদি। তো আজ সবে দ্বিতীয় বোর্ড খেলছি। রবীন্দার ডাক, অমিত তোমার টেলিফোন। রেডটা পকেটের মুখে ঝুলছে প্রায়। স্ট্রাইকার সেট করতে করতে বললাম, কার ফোন? তোমার বাড়ি থেকে, মনে হলো তোমার গিন্নি। শুনেই কেমন খটকা লেগেছিল। সত্যি তো তেমন দরকার ছাড়া ফোন করে না। লালগুটি রয়ে গেল। তাড়াতাড়ি এসে রিসিভার তুলেছি। হ্যালো, কি হলো? এই শোনো, মা কেমন করছেন? সে কি? কেন, কি হয়েছে? ভয়ানক নিঃশ্বাসের কষ্ট, চোখটুক কেমন উল্টে যাচ্ছে। সর্বনাশ, কখন থেকে? এই তো আমি একটু মনিকা দিদির ফ্ল্যাটে গিয়েছিলাম, রমা ডেকে আনলো। বলছি গলা ভাত খাওয়ানোর পর থেকে নাকি কেমন কেমন করছিলেন। কখন খাইয়েছে? এই যেমন খাওয়াই, 12টা, 12:15। সঙ্গে সঙ্গে বলেনি কেন? অতটা নাকি বুঝতে পারিনি। মার হাত পা কেমন ঠান্ডা মেরে যাচ্ছে। ডাক্তারবাবুকে ডেকেছো? এক্ষুনি আসছেন। তুমি চটপট চলে এসো, আমার কিন্তু ভালো ঠেকছে না। তখনও চরম কিছু ঘটার কথাটা আমার মাথায় আসেনি। ট্যাক্সিতে আসতে আসতেও ভাবছিলাম, এমন হলো কেন? লাং ইনফেকশন? ডাক্তারবাবু রুটিন চেক আপের সময় একদিন বলেছিলেন, শুয়ে থাকতে থাকতে এসব রোগীদের বেশি নাকি আপনি শিথিল হয়ে আসে। তখন ফুসফুসে খাদ্যকণা ঢুকে যাওয়া অসম্ভব নয়। তার থেকেই সংক্রমণ। কি একটা যেন নামও বলেছিলেন ডক্টর, কি এক নিউমোনিয়া। অবশ্য ঠান্ডা ঠান্ডা লেগেও কতদিন রাত্রিরে পেচ্ছাপ করে মা তার উপরেই পড়ে থাকে। রমা ওঠেও না, ভোঁস ভোঁস করে ঘুমায়। কেলাস মেয়ে ছেলে। আবার একটা আতান্তরে ফেলল। তেমন বাড়াবাড়ি হলে
এক্ষুনি হয়তো নার্সিংহোমে রিমুভ করতে হবে। বাড়িতে কত টাকা আছে, আজ মাসের 19, মেরে কেটে 1002। ওতে কি হবে? ব্যাংক তো 5 ফর্সা। আবার ধার করব? আবার? শালা, ধারে ধারে একবার শেষ হয়ে যাব। কার কাছে যাওয়া যায়? প্রবীরদা একবার বলেছিল, দরকার লাগলে বলো। সুপ্তি অবশ্য ওর দাদার কাছে টাকা চাওয়াটা পছন্দ করে না। খুকুদিকেও অ্যাপ্রোচ করা যায়। ভঞ্জি হলো খুকুদি তো মার মেয়েরই মতন। খুকুদির বিয়েতে মা নিজের একটা নেকলেস ভেঙে গয়না গড়িয়ে দিয়েছিল। খুকুদি হয়তো ফেরাবে না, কিন্তু আমি ফেরত দেব কোত্থেকে? ফের একটা পিএফ লোন? নাকি নার্সিংহোমে না নিয়ে গিয়ে হাসপাতাল? খরচটা তো একটা মাপের মধ্যে থাকে। কিন্তু কিছুরই প্রয়োজন হলো না। বাড়ি এসে দেখি সব শেষ। আশেপাশের ফ্ল্যাটের বেশ কয়েকজন ঘরে থমথমে কুমুকে দাঁড়িয়ে। সুপ্তি মার খাটের বাজু ধরে স্থির। রমা পায়ের কাছে। মাম্পি গোগল তখনও স্কুল থেকে ফেরেনি। আমার কেমন ঘোর ঘোর লাগছিল। এক দীর্ঘ ক্লান্তিকর অধ্যায়ের এত আকস্মিক পরিসমাপ্তি। টানা 2 বছর মা শয্যাশায়ী। সেরিব্রাল অ্যাটাকের দিনটা থেকে ধরলেও তারও বেশি, প্রায় 25 মাস। নিখুঁতভাবে গুণে গেঁথে দেখলে 754 দিন। এর মধ্যে একটা দিনের তরেও উঠে বসা দূরে থাক, নিজে নিজে নড়াচড়াও করতে পারেনি মা। পাশটুকু ফিরিয়ে দিতে হতো। এই 25 মাসে একটা শব্দ পর্যন্ত বেরোয়নি মার গলা থেকে, ঘুঙ্গানির আওয়াজও না। আমিও ধরে নিয়েছিলাম মা এভাবেই পড়ে থাকবে। রোজই মনে হতো মা আজকের দিনটাও রয়ে গেল, কালকের দিনটাও থাকবে, তার পরের দিনটাও। কিংবা হয়তো আলাদা করে এত কথাও মনে হতো না। শুধু হৃদয়ের গভীরে গেঁথে গিয়েছিল একটি ধারণা, নিছক অস্তিত্ব হয়েই বুঝি মা কাটিয়ে দেবে অনন্তকাল। এর বাইরে অন্য কিছু বুঝি ঘটা সম্ভবই নয়। খবর পেয়ে আত্মীয় স্বজনরা আসছিল একে একে। সন্ধে নাগাদ বাড়ি ভিড়ে ভিড়। অনেকটা সেই নার্সিংহোমে যেমন দল বেঁধে সবাই মাকে দেখতে যেত, সেরকম, কিংবা তার চেয়েও বেশি। এরকমই বুঝি হয়। মানুষের কাছে বিপন্নতার দাম আছে, মৃত্যুরও। মার মৃত্যুর সম্ভাবনাটা দরকচা মেরে যাওয়ার পর উদ্বেগ হয়ে গেছিল ধীরে ধীরে, আমাদের কাছেও, আত্মীয়দের কাছেও। শেষ 1.5 বছরে কে কবার দেখতে এসেছে মাকে? ওই মাঝে মাঝে ফোনে খোঁজখবর নেওয়া, কালেভদ্রে হয়তো সশরীরে আগমন, বেশ এটুকুই। অথচ শ্মশানেও আজ মার পাশে কত লোক, জেঠতুতু দাদারা, খুড়তুতো ভাই, মাসির ছেলে, পিসির ছেলে, শালা, ভাইরা ভাই, বন্ধু বান্ধব, কত। হিমেল রাতে মাকে যন্ত্রচিতায় চড়িয়ে এখন সবাই দাঁড়িয়ে এদিক ওদিক। প্রবীরদা হাত নেড়ে নেড়ে কথা বলছে খুকুদির বরের সঙ্গে। কিশোর আর সোমু পায়চারি করছে। পল্টুরা চা খেতে চলে গেল। ঠান্ডাটা আজ বেড়েছে, নাকি খোলা জায়গা বলে বেশি লাগছে কামড়টা। চারিদিকে ধোঁয়াশার পাতলা আস্তরণ, হ্যালোজেন বাতিগুলোয় কেমন মরা মরা ভাব। রেলিংঘেরা জায়গাটায় মরশুমি ফুল ফুটে আছে কয়েকটা, ফুলেরাও যেন মলিন এখন। শ্মশান বলেই কি? গর্জন করতে করতে একটা মেঠাডোর হানা দিল চত্বরে। বিটকেল হরিদনি সহকারে খাট নামাচ্ছে একপাল যুবক। কে যেন চেঁচিয়ে ডাকলো কাকে। দূরে কোথাও ছড়ারা চলছে হাসির। ভেতরের হলঘরে জোর একটা কান্নার রোল উঠল, থেমেও গেল। চন্দনার রনিদা উঠে গিয়েছিল পাশ থেকে, ফিরেছে। সিগারেট টানছিল রনিদা। টোকা মেরে ফেলে দিল পোড়া টুকরোটা। কাঁধে আলগা হাত রেখে বলল, এই, এখানে ঠান্ডায় কাঁপছিস কেন? চল ভেতরে গিয়ে বসি। না না, এখানেই ঠিক আছে। ভেতরে বিশ্রী গন্ধ, হইট্টগোল, কান্নাকাটি, ওখানে দম বন্ধ হয়ে আসছিল। তাহলে শালটা ভালো করে জড়িয়ে নে, কান ঢাক। এই সময় ঠান্ডা লেগে যাওয়াটা মোটেই কাজের কথা নয়। বলছি তো আমি ঠিক আছি, তোমরা ব্যস্ত হইও না। রনিদা আর জোরাজুরি করল না।
বসেছে পাশে সিমেন্টের বেঞ্চিতে। চোখ তুলে আকাশ দেখলো একটুক্ষণ, আবার সিগারেট ধরালো, লম্বা লম্বা টান দিচ্ছে। হঠাৎই বলল, পিসিকে আজ একেবারে অন্যরকম দেখাচ্ছিল না রে বাবলু? ছোট্ট একটা শ্বাস পড়ল আমার। বললাম, হুম। মুখে কণামাত্র রোগের চিহ্ন নেই, হুবহু সেই আগের রং ফিরে এসেছিল। মনে হচ্ছিল সেই পুরনো পিসিকে দেখছি। চন্দন বলে উঠল, কাকির মুখে কিরকম একটা হাসি লেগেছিল, লক্ষ্য করেছ রনিদা? কত কষ্টের অবসান হলো। বটেই তো, কিছু বলতে পারে না, বোঝাতে পারে না, কি খারাপ যে লাগতো। এবার পুজোর পর প্রণাম করতে গিয়ে মুখের দিকে তো তাকাতেই পারছিলাম না। কি মানুষ, আর তার কি হাল! অথচ দেখো, পিসি কিন্তু কখনো কারো পাখাদানে মই দেয়নি। মা তো সেদিনও বলছিল, ভগবান কিন্তু একটা ন্যায় করলেন না। এত ভালো মানুষ, তারই কিনা এই দুর্দশা। সারা জীবন কি স্ট্রাগলটাই নিয়ে করেছি পিসি, অসুখ বিসুখ কিছু নেই। ধুম করে পিসে মাসে মারা গেল, বিনা মেঘে বজ্রপাত। বাবলু তো তখন হাফ প্যান্ট। অত বড় একটা ধাক্কা সামলেও তো পিসি মাথা উঁচু করে থেকেছে। চাকরি বাকরি করে একাই মানুষ করেছে বাবলুকে। যখন নিজস্ব ঘরদোর হলো, নাতি নাতনি নিয়ে একটু সুখের মুখ দেখছিল, তখনই ভগবান ডান্ডা মেরে দিল। আমরা তো মনে মনে প্রার্থনা করতাম, কাকি চলে যাক, কাকি আবার চলে যাক। রিয়েলি ওরকম ভেজিটেবল বনে যাওয়াটা কি বেঁচে থাকা? পুরো ভেজিটেবল কোথায়? কাকির তো সেন্স ছিল, ইভেন ইন দ্যাট হ্যাপলেস সিচুয়েশন। সেটা তো আরও পেথেটিক। কি আরম্ভ করলো এরা! এসবকে এখন আলোচনা করার সময়? মা কী ছিল আমার জন্য, কত করেছে, সব তো অনেক পুরনো কথা, সবাই জানে, আমিও জানি। আমিও প্রাণপণ চেষ্টা করেছি মার সে ঋণ শোধ করার, সাধ্যের অতিরিক্ত করেছি। মার যখন স্ট্রোকটা হলো, খরচার পরোয়া না করে মাকে নিয়ে ছুটেছি বড় নার্সিংহোমে। সেখান থেকে মা ফিরল জড়বস্তু হয়ে। তবু কি আমি হাল ছেড়েছিলাম? টানা 6 মাস ফিজিওথেরাপি, প্রথম 3টে মাস তো সকাল বিকেল। এর সঙ্গে ডাক্তার, নার্স, আয়া। মা সন্তানকে ভালোবাসবে, তার জন্য প্রাণপাত করবে, এ তো স্বতঃসিদ্ধ। কিন্তু আমিও কি মাকে কম ভালোবাসতাম? আমার উদ্বেগ ছিল না? নার্সিংহোমে কত রাত জেগেছি পরপর। অমুক নিউরোলজিস্টের কাছে যাচ্ছি, তমুক নিউরোলজিস্টের কাছে যাচ্ছি, তমুক নিউরোলজিস্টের কাছে ছুটছি, বিরল ওষুধ খুঁজতে ঘুরে বেড়াচ্ছি শহরময়। তারপরও যদি মা সুস্থ না হয়, সেটা তো মার কপাল। তবু চেতনা যেটুকু ফিরেছিল, সেও আমার চেষ্টার জোরেই। আশ্চর্য, আমার এই চেষ্টার দিকটা কেউ বলে না। নার্ভের মোটর সিস্টেম প্রায় অকেজো হয়ে গেলেও মার মস্তিষ্ক বেশ খানিকটা সচল হয়েছিল। ব্যাপারটা আমার নজরে আসে মাকে নার্সিংহোম থেকে ফিরিয়ে আনার 3 মাস পর। চৈতন্য ফেরার প্রকাশ অবশ্য ছিল মাত্র একটাই, চোখে। আমাকে দেখলে মার চোখ দুটো ঘুরতে থাকতো। যেদিকে যাই, ডাইনে বাঁয়ে, জানলায়, দরজায়, মার চোখ অনুসরণ করছে আমাকে। হ্যাঁ, শুধু আমাকেই। শুক্তি কত সেবা করেছে মার। গোগল, মাম্পিত তাদের ঠাম্মার প্রাণ ছিল। অথচ ওদের দেখে মার দৃষ্টি কিন্তু ওরকম চঞ্চল হতো না। প্রথম প্রথম আমার গা শিরশির করত। কতদিন মার মাথার পাশে বসে প্রশ্ন করেছি, কি দেখছো মা, কিছু বলবে? মার দুই মণিতে অদ্ভুত এক কাঁপন জাগত তখন, যেন একটা ভাষা ফুটেও ফুটছে না, গুমরাচ্ছে। ক্রমশ ওই দৃষ্টিতে অভ্যস্ত হয়ে গেছি। পরদিকে তো দিব্যি একটা খেলায় দাঁড়িয়ে গিয়েছিল ব্যাপারটা। মাকে কেউ দেখতে এলেই বলতো, ওই আলমারিটার পাশে গিয়ে দাঁড়াতো বাবলু, দেখি এবার চোখ কোন দিকে যায়। এই খাটের পিছনে চলে যা, এবার আর চোখ তোকে খুঁজে পাবে না। ও মা, দেখো দেখো, বাবলু বেরিয়ে যাচ্ছে, অমনি রেণুদুর দৃষ্টিও। আহারে, একেই বলে চোখে হারানো।
ইদানিং মার কাছে তেমন বসা হতো না। কি করব বসে থেকে? তাছাড়াও আমারও তো ছেলে মেয়ে, বউ, অফিস, সংসার এসব আছে নাকি? তার মধ্যেও রুটিন করে যেতাম 1-2 বার, দাঁড়াতাম একটু, মার পালস দেখতাম, আয়ার কাছে হাল হকিকত জেনে নিতাম। সম্প্রতি একটা প্রেশার মাপার যন্ত্রও কিনেছিলাম, নিজেই মেপে নিতাম রক্তচাপ। কাহাতক আর ওইটুকুর জন্য রোজ রোজ 10 টাকা করে গোনা যায়। রমাটা একেবারে টিপিক্যাল আয়া, ওর শেখার ইচ্ছেও নেই, ওকে দিয়ে ওসব কাজ হয়ও না। অফিস বেরোনোর আগেও নিয়ম করে একবার উঁকি দিতাম মার দরজায়। আজ কি দাঁড়ানো হয়েছিল মনে পড়ছে না। মোজানা রুমাল কি একটা যেন খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়োয় বোধ হয়। তুথ, এত খুঁটিনাটি কি মনে রাখা সম্ভব? বিশেষ করে যে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস একইভাবে টিকে আছে তার সম্পর্কে। আবার একটা ডেড বডি এলো কাঁচের গাড়িতে, বয়স্কা মহিলা। রনিতা যান্ত্রিকভাবে কপালে হাত ছোঁয়ালো, আলগাভাবে বলল, আমাদের কপালটা ভালো। ঘুরে তাকালাম। মানে? পিসিকে একেবারে জাস্ট টাইমে আনা হয়েছে, দেখছিস না? তারপরেই কেমন লাইন পড়ে গেল। আর 10টা মিনিট দেরি করলে তোকে 3 ঘন্টা বসে থাকতে হতো। এমন একটা ভার মুহূর্ত হাসি পেয়ে গেল আমার। 25 মাস টানতে পারলাম, আর 3 ঘন্টায় বা কী ফারাক হতো? সন্তুদার দুলু কথা বলতে বলতে আসছে। 50 পেরিয়ে যাওয়া সন্তুদার এক আশ্চর্য গুণ আছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কারো মৃত্যুর খবর পেলেই সন্তুদা যেখানে থাক হাজির হয়ে যায়। কাজকর্ম পুরো না মেটা পর্যন্ত স্বেচ্ছায় সমস্ত দায়িত্ব তুলে নেবে কাঁধে। আজও টেলিফোন পেয়েই এসে পড়েছিল, বড় মাইমা আর রেখাবতীকেও সঙ্গে নিয়ে। এসেই ঝটপট সব বন্দোবস্ত করে ফেলল সন্তুদা। কাঁচের গাড়ি, ফুল, খই, ধূপ, অগ্রু। মার বুকে গীতা রাখা হয়েছে কিনা, খইয়ের ঠোঙ্গায় খুচরো পয়সা দেওয়া হলো কিনা, প্রতিটি খুঁটিনাটিতেই সন্তুদার খুব নজর। শ্মশানে পৌঁছেও চরকি খাচ্ছে অনবরত। কর্পোরেশনের ঘরে দৌড়াদৌড়ি, পুরুতের সঙ্গে দর কষাকষি। আমি যখন আগুন হাতে মাকে প্রদক্ষিণ করছি, তখনও সন্তুদা আমার পাশে পাশে। সন্তুদার হাতে একখানা প্লাস্টিকের প্যাকেট। প্রবীরদাকে প্যাকেটখানা ধরিয়ে এলো আমার কাছে। বাবলু, তোদের কাপড় জামা কেনা কমপ্লিট, প্রবীরবাবুর কাছে রইল, স্নান করে পরে নিস। এত ঠান্ডায় রাত্রে স্নান করবে কি? না না, একটু গঙ্গা জল ছিটিয়ে নিলে হবে। আহা, আমি কি গঙ্গায় ডুব দিতে বলছি? বাড়ি গিয়ে তো করবে। কিরে বাবলু, পিসির জন্য এটুকু পারবি না? বটেই তো, এটুকুই তো করছি। আমার মুখের ভাঙচুর লক্ষ্য করেনি সন্তুদা, ফের বলল, পিসির ডেথ সার্টিফিকেটটা এখন আমার কাছেই রইল, বুঝলি? 3 কপি জেরক্স করে দিয়ে দেব, যত্ন করে রাখিস। হারালে কিন্তু পিসির কিছু পাবি না। হায় রে, পিসির যেন কত ধন দৌলত আছে। রিটায়ারমেন্টের সময়ে কুড়িয়ে বাড়িয়ে যা পেয়েছিল তার সিংহভাগই তো গেছে ফ্ল্যাটে। বারণ করেছিলাম, শোনেনি। ও টাকা পুষা আমি কী করবো রে বাবলু? বরং যতটা পারিস কেস দিয়ে দে, তোর ব্যাংক লোন তাহলে কম হবে। রাগ করিস কেন? তোর বাড়ি তো আমারও রে, তুই কি আমায় তাড়িয়ে দিবি? ব্যাস, সঞ্চয় প্রায় সাফ। তাও যেটুকু তলানি পড়েছিল তাই দিয়ে নাতনির জন্য সোনার চেন বানাচ্ছে। দুম করে গোকুলের নামে একটা ক্যাশ সার্টিফিকেট কিনে ফেলল। ওসব না করে কিছু যদি রাখতো, বিপদের সময় তাও কাজে আসতো। পল্টু, দীপুরা কখন যেন ফিরে হলঘরে ঢুকেছিল, বেরিয়ে ডাকছে, বাবলুকে নিয়ে চলে আসুন, আমাদেরটা হয়ে গেছে। সন্তুদা সঙ্গে সঙ্গে টান টান, আয় আয়, বেশ তাড়াতাড়ি হয়ে গেল দেখছি। রনিদা একদিক থেকে ধরেছে, অন্য দিক থেকে প্রবীরদা। আমাকে নিয়ে চলেছে মার ভস্মাবশেষের দিকে। এত জোরে হাত চেপেছে কেন? ভাবছে আমি পড়ে যাব, ভেঙে পড়ব।
হলঘর পেরিয়ে উঁচু জায়গাটায় উঠলাম। আগুনে যাওয়ার অপেক্ষায় চ্যাঙ্গারিতে শায়িত পরপর 4টে মৃতদেহ। তাদের টপকে নামছি সিঁড়ি বেয়ে। চুল্লি থেকে বিকরিত হচ্ছে তাপ। বিচিত্র এক ওমে শরীরটা উষ্ণ হয়ে যাচ্ছে আমার। উষ্ণ না হালকা, আমি ঠিক বুঝতে পারছি না। খাটে আধশোয়া হয়ে চোখ বোলাচ্ছিলাম ফর্দে। পুরুতমশাই একটা লিস্ট ধরিয়ে দিয়ে গেছেন বটে। চাল, ডাল, তেল, নুন, সবজি, ফুল, ফল, বেলপাতা, কুশ, তিল, জব, হরিতকি, তিল, ঘি, মধু, চিনি, কলাপাতা, পান, সুপুরি, মশলা, কি আছে কি নেই। দান সামগ্রীর তালিকাও নেহাত ছোট নয়। থালা, বাটি, গেলাস, ছাতা, চটি, শাড়ি, ঘড়া, গামলা, পিলসুজ। লেডিস চটির পাশে সাইজ লেখা আছে। ছাতাটাও রঙিন চাই। তাও খাট বিছানা বালিশ লেখেননি, মূল্য ধরে নেবেন। কতটুকু সাশ্রয় হলো কে জানে। সব মিলিয়ে মোট কত লাগতে পারে? বাজেট ছাপিয়ে যাবে না তো? ব্যাংক থেকে শেষ ঝর্তি পড়তি 10,000 তুলে নিয়েছি। প্রবিদ্যার কাছে চেয়েছি 5। কাজকর্ম, খাওয়া দাওয়া সব এতে চুকবে তো? প্যান্ডেল নেবে 3,000। ফ্ল্যাট বাড়ি শুধু ছাদটুকু ঘিরবে, তাও সাদা কাপড়। এর জন্য এত যে কেন চাইছে? চেয়ার টেবিলে 900, মেরে কেটে 1000। শ্রাদ্ধের দিন 90 জনের মতো খাবে। 90 × 55, মোটামুটি 5,000। মৎস্যমুখের দিনে 30 জন, 80 × 30, মানে প্রায় 2.5। সাকুল্যে হলো 11.5। কাজে নিশ্চয় 1000 তিনেকের বেশি পড়বে না। পরশু ঘাট কাজেও কিছু খরচা আছে। মনে হয় টাইটুয়ে কুলিয়ে যাবে। তেমন যদি হয় শ্রাদ্ধের দিন একরকম মিষ্টি নয় কমিয়ে দেব। প্লেট পিছু 5 টাকা বাঁচে, অর্থাৎ 450। একেবারে ফেলনা নয়। এভরি ফার্দিং কাউন্টস। আজ হাসি পেয়ে গেল। কি ছেলে মানুষই ভাবনা। কলসি দিয়ে লাখো মোহর গলে গেল, এখন কানাকড়ি বাঁচাতে পুটিংয়ের কোচ। শুধু নার্সিংহোমে তো বেরিয়ে গিয়েছিল 40,000-এর বেশি। ফিজিওথেরাপিস্টের পিছনে না হোক 20-22,000। প্রথম মাসখানেক দুবেলা 2টো নার্স ছিল। তারা কান মুচড়ে 120, 120, 240 দুয়ে নিত প্রতিদিন। খরচায় উদ্ব্যস্ত হয়েই না ধাপে ধাপে নেমেছিলাম। 2টো নার্স থেকে রাতে নার্স, দিনে আয়া, তারপর দুবেলা 2টো আয়া, শেষমেশ ওই রমা। মেয়েটা রাত দিন থাকতো, খাওয়া দাওয়া নিত। তা নিক, মাইনেটা তো কম। মাসে 2,000 বাঁচানো চারটিখানি কথা নয়। এত সামলে এত টেনে টুনো প্রভিডেন্ট ফান্ডে লোন, কোঅপারেটিভে ধার। শালা, ভাবতে ইচ্ছে করে না। যা খসছে খসুক, এবার একেবারেই চুকে যাক। আশা করি আমি বা সুপ্তিকেও ওভাবে পড়ে থাকবো না। তেমন হলে মাম্পি গোগল যে কি অভিশাপ দেবে। সুপ্তি ঘরে ঢুকেছে। ঘটাং ঘটাং করে আলমারি খুলল। তা খাতরাচ্ছে। কি খুঁজছ? আরে দেখো না, জ্বালিয়ে মারল। কে? রমা। সারি সারি করে আমায় পাগল করে দিল। দিয়ে দাও একখানা। একটা নয়, 2টো দিয়েছি, মার শাড়ি। বললাম সাদা খোল তো কি আছে, ছাপিয়ে নিস। মন উঠল না। কি চাই, বেনারসি? ওরকমই কিছু পেলে ভালো হয়। সুপ্তি মুখ বেঁকালো। বলছে, দিদারে তো ময়লা ঘাটলাম, একটা সিল্কের শাড়ি অন্তত পাবো না? দুনিয়ায় নিজের প্রাপ্য সবাই বোঝে। রমার কি দোষ? আমার মাই কি ছেড়েছে? কর্তব্যের পাওনাটুকু উসুল করে নেয়নি? বিরস মুখে বললাম, ঝুট ঝামেলা হটাও, দিয়ে দাও। ঈষৎ রংজ্বালা নিজের একটা মুর্শিদাবাদী সিল্ক বার করে নিয়ে গেল সুপ্তি। ফর্দখানা টেবিলে রেখেছি, থয়ে শুলাম। চোখটা আবার টানছে। শরীরে বেজায় ক্লান্তি। সকাল থেকে আজ ছুটাছুটিও গেছে বেশ।
দুলোকে নিয়ে নেমন্তন্ন করতে বেরিয়েছিলাম। মানিকতলা, শ্যামবাজার, উত্তর কলকাতার পাটচুকোলা মাছ। ফোনেই বলে দিয়েছি অনেককে। তবু এখনও তো কেউ কেউ আছে যারা মাতৃবিয়োগ ভারাক্রান্ত মুখটি না দেখতে পেলে সন্তুষ্ট হয় না। 2:30 নাগাদ বাড়ি ফিরে ঘি সহযোগে সেদ্ধবাদ গলাৎকরণ। ফলত যথেষ্ট টকে আছে গলাটা। তবে ক্লান্তিটা ঠিক অম্বলের জন্য নয়, এই শ্রান্তি যেন একটু অন্যরকম। ম্যারাথন দৌড় সাঙ্গ করে শেষ ফিতে ছোঁয়ার পর যেমনটা লাগে দৌড়বীরের, এই অবসাদ যেন সেই ধাঁচের। মাকে পুড়িয়ে আসার পর থেকেই শরীর একদম ছেড়ে গেছে। চিন্তাটায় কটুকন্দের আভাস আছে কি? ম্যারাথনরা আমার মতোই শরীর নিংড়ে দৌড়াই বটে, কিন্তু তাদের শেষ ফিতে ছোঁয়ার সঙ্গে কি মার মৃত্যুর তুলনা চলে? আমি কি প্রথম দিন থেকে ওই লক্ষ্যে পৌঁছাতে চেয়েছি? না 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 না, কখনো না। বরং উল্টো পথেই তো দৌড়েছি, লড়াই করেছি মাকে বাঁচানোর জন্য। কায়ে মনোবাক্যে চেয়েছি মা সুস্থ হয়ে উঠুক, পুরোপুরি আগের মতো না হলেও হাঁটাচলা করুক, মোটামুটি একটা স্বাভাবিক জীবন ফিরুক। সর্বস্ব উজাড় করেও যদি সামান্যতম উন্নতি না হয়, তখন মানুষের কেমন লাগে? মনে হয় না কি রেসিং ট্রেকটা ক্রমশ ঘুরে যাচ্ছে, পার হচ্ছে একটা লম্বা পেঁচালো পথ, ঘেমে নিয়ে যাচ্ছি, জিভ বেরিয়ে যাচ্ছে, ক্যালোরি শেষ, তবু ছোট। ঘাতক পারে মানুষ। সুপ্তি আবার এসেছে, হাতে চা। টেবিলে কাপ রেখে খাটে বসলো। লাল পাড় কোরা শাড়ির আঁচল দিয়ে খাটের বাজু ঝাড়তে ঝাড়তে বলল, তোমার সন্তুদাই জিতে গেল। ভুরু কুচকে জিজ্ঞেস করলাম, কেন? আমাদের ইচ্ছেটা তো মূল্য রইল না। মার ঘরে তো কাজ হচ্ছে না। সন্তুদা তো কিছু ভুল বলেনি। ড্রয়িং হলে কাজ হলে সব দিক দিয়ে সুবিধেই হবে। শ্রাদ্ধের সময়ে লোকজন বসতে টসতে পারবে। ডেকোরেটরকে বলে দিয়েছি ফরাস পেতে দেবে। আমার কোনো কিছুতেই আপত্তি নেই, তবে আমার লাগছে কোথায় জানো? তোমার ওই সন্তুদার কথাবার্তায়। পিসির ঘরটা খুপড়ি, এত চাপা, আলো বাতাস খেলে না। যেচে পরে এসব শোনানোর অর্থ কি? আমরা যেন ইচ্ছে করে মাকে অন্ধকূপে রেখেছিলাম। সুপ্তির আহত হওয়ার যথেষ্ট কারণ আছে। ফ্ল্যাটে আসার আগে সুপ্তি বারবার বলেছিল, মা আপনি বড় ঘরটা নিন। মা কিছুতেই রাজি হয়নি। এক গো, আমি একা মানুষ, ওই ঘরে আমার কী প্রয়োজন? বরং বড় ঘরটা তোরা নে, মাঝেরটায় বাচ্চারা একটু হাত পা ছড়িয়ে থাকুক। হাত নেড়ে বললাম, সন্তুদার কথা ছাড়ো, খেটে কুটে দিচ্ছে। আমরা তো জানি আমরা আমাদের মার জন্য কী করেছি। সবচেয়ে ভালো হতো বাড়িতে কাজটা না হলে ফ্ল্যাটের সোসাইটির পারমিশন নাও, এর সামনে হাত কচলাও, ওর 4টি কথা শোনো। আমার একদম পছন্দ হয় না। কি করা যাবে? চৈতন্য মঠ, গৌরীয় মঠ, হ্যান্য মঠ, তেনা মঠ সবই তো ঘুরে দেখা হলো, কোথাও জায়গা নেই। বাপ মাকে চিতায় চড়ানোর আগেই যে লোকে শ্রাদ্ধের জায়গা বুক করে ফেলে, আমি কি করে জানবো? একদিক দিয়ে ভালোই হলো, কেউ বলতে পারবে না মঠে টাকা ধরিয়ে মার কাজ করেছি। যারা কথা শোনানোর তারা ঠিক শোনাবে। এই তো তোমার খুকুদি আজ কায়দা করে কত কি বলে গেল। কি বলেছে খুকুদি? মাসিকে তোমরা নেজাল ফিডিংয়ে রাখলে পারতে। এই রমাটমারা কি তেমন সাবধানে খাওয়াতে পারে? ঠারে ঠারে বলতে চাইছিল আমরা মার ঠিক যত্ন নিইনি। বলুক গে, যাক, আমরা তো জানি আমরা কি করেছি। কথাটা ফের মুখ দিয়ে বেরিয়ে গেল, বাইরের লোকের কথা কান দিও না। লাগে বুঝলে, লাগে। 2 বছর ধরে সংসারের সব খরচ কিভাবে কাটল করে গেছি। ছেলে মেয়ের ফল বন্ধ করে মাকে আঙ্গুরের রস, বেদানার রস খাইয়েছি। পুজোর সময়ে একটার বেশি জামা দিয়েছি মাম্পি গোগলকে। দেনায় দেনায় অন্ধকার। মাস গেলে কেটেকুটে কটা টাকা হাতে পাও, সেই খবর কেউ নেওয়ার চেষ্টা করেছে কখনো? শুধু ওপর থেকে হা হা হু হু। আজ বাদে কাল মাম্পি 9-এ উঠবে।
ওর জন্য একটা ভালো টিউটর রাখা দরকার। পেরেছি রাখতে, সেই তো ঢোকাতে হলো কোচিংয়ের গোয়ালে। সুপ্তি জোরে নাক টানল। সারাক্ষণ খালি চিন্তা, মার হরলিক্স ফুরলো কিনা, মার কমপ্লেন আছে তো, মাকে ছেড়ে কোথাও গিয়ে দুদণ্ড তিষ্ঠতে পেরেছি। নতুন মাসির বিয়ে হলো, আমি সকালে মুখ দেখিয়ে এলাম, তুমি বিকেলে। কেন? মার জন্যই তো। তারপরও তোমার জেঠিমা বলে গেলেন, রেনুর যখন টান উঠল তখন তুমি বুঝি ছিলে না বৌমা? বলো, শুনতে কেমন লাগে বলো? বাদ দাও, যারা করে তাদেরই সমালোচনা হয়, এ তো জানা কথা। আমার একটা ছোট্ট শ্বাস পড়ল। নাও, চা খেয়ে নাও, জুড়িয়ে যাচ্ছে। চোখের কোল মুছে এক চুমুকে কাপ শেষ করলো সুপ্তি। উঠে লাগোয়া বাথরুমটাই গেল একটু, বেরিয়ে শুকনো গলায় জিজ্ঞেস করলো, তুমি এখন কিছু খাবে? সিগারেট ধরিয়েছি, কাটিয়ে স্ট্রেতে গুজে বললাম, কি খাবো? এই ফল কেটে দিতে পারি। চা খেয়ে ফল? আচ্ছা, খানিকক্ষণ পরে খেও। কত ফল খাবো? বাঁদরও এত ফল খেতে পারে না। সুপ্তি ফিক করে হেসে ফেলল। তোমার ঠুসিদি সকালে আবার এক গাদা কলা আপেল সবেদা দিয়ে গেছে। গোগল মাম্পি তো দেখছে আর আঁতকে আঁতকে উঠছে, যে আসছে হাতে ফল মিষ্টি। গোগল চুরি করে সন্দেশ খেত, এখন ফ্রিজের ধারও মারাচ্ছে না। ফেলে দাও সব, কাজের লোকদের বিলিয়ে দাও। কত দেব? তাহলে নিজে খাও বসে বসে, তুমি তো আপেল ভালোবাসো। বাসতাম, এখন আর সহ্য হয় না। তাহলে এক কাজ করো, ফলকো গুলি মারো। মাম্পি গোগলের জন্য তো লুচি হবেই, কটা বেশি করে ভাজো। বেলায় খেয়ে এখন আর কিছু না খেয়ে আমরা বরং তাড়াতাড়ি রাতের খাওয়াটা। তুমি লুচি খাবে? কি আছে, গোমাংস তো খাচ্ছি না। হ্যাঁ, হুট করে তোমার কোনো আত্মীয় এসে পড়ুক, অমনি রটে যাবে শাশুড়ি গত হওয়ার আনন্দে সুপ্তি বরকে লুচি গেলাচ্ছে। হু কেয়ার্স, আমরা কারো খাই না পড়ি, অসহ্য মানামানিটা নিজেদের মনের ব্যাপার। তাও তো আমি, নেহাত মা এসবে বিশ্বাস করতো বলে, এইসব কাঁচা নেওয়া টেওয়া আমার যথেষ্ট অকওয়ার্ড লাগে। আহা, পালন যখন করছোই পুরোটাই করো। আর মাত্র তো কটা দিন, এতদিন এত কিছু করলে আর মাত্র 2-4 দিনের জন্য ধৈর্য হারিয়ে ফেলবে? ডোরবেল বাজছে একটানা। নির্গাত মাম্পি স্কুল থেকে এসেই ছুটেছিল কোচিংয়ে, ফিরল। গোগল দরজা খুলতেই শুরু হয়ে গেছে লণ্ডভণ্ড কাণ্ড। ধূপধাপ আওয়াজ, ডাইনিং স্পেস। গোগলের চিৎকার উড়ে এলো, মাম্পির হি 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 হি। ঠাম্মার মৃত্যুর পর থমকেছিল ভাই বোন, আবার তারা শোমে ফিরছে। সুপ্তি বিরক্ত মুখে বলল, দাঁড়াও, দিয়ে আসি ঘা কতক। এত দাড়ি মেয়ে। থাক, কিছু বলল না, মুখ দিয়ে বেরিয়ে গেল। ফ্ল্যাটটায় প্রাণ ফিরুক, এ কদিনের দমচাপা ভাবটা কাটুক একটু। সুপ্তি অস্ফুটে বলল, এ কদিন না 25 মাস? বলেই সুপ্তি নীরব। আমিও আর কথা খুঁজে পাচ্ছিলাম না। বাইরে বিকেলটা মরে গেছে বহুক্ষণ। আমাদের বন্ধ দরজা জানালা ভেদ করা মরা বিকেলটা তবু ঢুকে পড়েছিল ফ্ল্যাটে চুঁয়ে চুঁয়ে। আজ নিয়মভঙ্গ ছিল, ভালোই ভালোই চুকে গেল সব কাজ। নিমন্ত্রিতরা প্রায় সকলেই এসেছিল, 2-3 জন ছাড়া। খাওয়া দাওয়ার পর দুপুরে আড্ডা হলো জমিয়ে। এ প্রসঙ্গ সে প্রসঙ্গ, এ কথা সে কথা। রনিদাস 9 পিস তোপসে মাছের ফ্রাই খেয়েছে, সন্তুদা 14খানা রসগোল্লা। বেচারা ক্যাটারারের মুখটা কেমন আমসি হয়ে গেছিল বলতে বলতে। টুসুদি খুকিদির কি হাসি! ব্যাস, চলতে লাগলো খাওয়ার গল্প। কে কোন নেমন্তন্ন বাড়িতে কোন সিটকে প্যাংলাকে 80 পিস মাছ খেতে দেখেছে, কোথায় কে কবে 4 হাঁড়ি দই শেষ করেছিল,
কার বাড়িতে বরযাত্রীরা নুন মাখিয়ে খেয়ে পুরো মিষ্টি সাবার করে দিয়েছিল, এইসব। সন্তুদার স্টকে প্রচুর মরা পড়ানোর স্টোরি গুছিয়ে গুছিয়ে ছাড়ল কয়েকখানা। তার মধ্যে মার কথা উঠছিল হঠাৎ হঠাৎ, শ্রাদ্ধের দিনের মতোই। কলরোল রঙ্গরসিকতার মাঝে চাপাও পড়ে যাচ্ছিল মা। এমনই হয় বোধ হয়। শ্রাদ্ধের আড়ম্বরে মৃত মানুষটা ফিকে হয়ে যায় অনেকটাই। শোক থাকলেও তো তেমন প্রকট হওয়ার সুযোগ পায় না। আসর ভাঙল সন্ধ্যের মুখে। একে একে বিদায় নিল সবাই। যাওয়ার সময়ে খুকুদির বর বলল, বুঝলে বাপলু, আমার মনে হয় এবার তোমাদের কটা দিন একটু বাইরে ঘুরে আসা উচিত। খুকুদি বলল, হ্যাঁ রে, পারলে কোথা থেকে বেরিয়ে আয়। মাসির জন্য তোদের যা অবস্থা গেল, শরীর মন দুটোই চাঙ্গা হওয়া দরকার। যেতে পারলে তো ভালোই হতো। রুগী, রোগ, ওষুধ, ডাক্তার করতে করতে সত্যিই তো হাঁপিয়ে উঠেছি। কিন্তু এক্ষুনি বেরোই কি করে? মা নেই বটে, কিন্তু ধার দেনাগুলো তো আছে। উদাস মুখে বললাম, দেখি কয়েকটা দিন যাক। রাত্রে অবশ্য আমি কিছু ছুলাম না, সুপ্তিও না। আষ্টে গন্ধে চতুর্দিক গা গুলোচ্ছিল। শোয়ার আগে সোফায় বসে একটা সিগারেট টানছিলাম। সামনে টিভি চলছে, একটা ফুটবল ম্যাচ হচ্ছে। সুপ্তি মাম্পি গোগলের ঘরে মশারি টাঙ্গাতে গিয়েছিল, পাশে এসে বসল। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল না? কথাটা ঠিক বোধগম্য হলো না। ফাঁকা কেন বলছে? কদিন বাড়িতে ভিড় লেগেছিল তাই? সুপ্তি আবার একটা শ্বাস ফেলল। যেভাবেই থাক, তবু মা তো ছিলেন। তোমার আর কি, অফিস চলে যাবে, একা বাড়িতে আমার যে কী করে কাটবে? খুকুদি তখন ঠিকই বলছিল, আমাদের কোথাও থেকে ঘুরে আসা উচিত। বেশি দূরে হয় নাই গেলাম, কাছাকাছি যাওয়া যায়, কি বলো? এই ধরো দীঘা কিংবা পুরী কিংবা ঘাটশিলা, মধুপুর। বুঝলাম, কিন্তু টাকা আসবে কোত্থেকে? আর অত টাকা করে মাথা খারাপ করো না তো। সুপ্তি 2-1 সেকেন্ড চুপ থেকে গলা নামালো। মার খরচটা তো কমে গেল। তাছাড়া এখনই তো আর যাচ্ছি না। মাম্পি গোগলের পরীক্ষাটা হোক, গরমের ছুটি পড়ুক। রিমোট টিপে টিভি অফ করে দিলাম। শব্দহীন শব্দটাও উদাও। অদ্ভুত এক নৈশব্দ নেমে এসেছে হঠাৎ। ডাইনিং স্পেসে ফ্রিজটাও ঘোঁ করে উঠল। ঘোঙ্গাতে ঘোঙ্গাতে সে আওয়াজও বোবা হয়ে গেল আচমকায়। সুপ্তি উঠে দাঁড়িয়েছে। হাই তুলতে তুলতে বলল, শোবে না? চলো যাচ্ছি। দুপা গিয়েও ফিরে এলো সুপ্তি। বলল, একটা কথা ভাবছিলাম, বুঝলে? কি? তোমার তো সোমবার থেকে অফিস। কাল পরশুর মধ্যে ভাবছিলাম ঘরগুলোকে একটু রিওরিয়েন্ট করব। কীরকম? মাম্পি গোগল একসঙ্গে থাকলেই ঝগড়া হয়। মাম্পির পড়ার জায়গাটা আলাদা করে দিলে হয় না? ধরো যদি মার ঘরে, মাম্পি মার ঘরে একা থাকতে পারবে? আহা, থাকার কথা কে বলছে? টেবিল চেয়ার পেতে ওটা যদি ওর স্টাডি রুম করে দিই, ওখানে টেবিল ঢুকবে। মার কিছু জিনিস যদি ও ঘর থেকে বার করে দেওয়া যায়, ধরো মার সেলাই মেশিনটা, ছোট মিস সেটটা, ব্লাউজ আনলাটা, আমি অনেকটাই সাফ সুতরো করেছি। আরও কিছু মাল যদি। সত্যি মানুষটা এখনো ওপারে পৌঁছলো নাকিটা ঠিক নেই। স্বরে বুঝি আমার ঝাঁজ ফুটেছিল একটু। সুপ্তি থমকে গেছে। ভার ভার গলায় বলল, আমি হয়তো ভেবে বলিনি, সরি। ঠিক আছে, দেখব কি করা যায়। সুপ্তি তবু ম্লান মুখে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর চলে গেল শুতে। আবার একটা সিগারেট ধরালাম, হাত বোলাচ্ছি মুন্ডিত মস্তকে। সুপ্তি খারাপ কি বলেছে? সত্যিই তো, মার ঘর তো আর চিরকাল খালি পড়ে থাকবে না। আজ না হয় কাল মাম্পি গোগলকেও একজন দখল নেবেই। এক্ষুনি অবশ্য পারবে না, ভয় পাবে। থাক, 2-4 মাস যাক, তারপর না হয় পুরনো খাট আলমারি সরিয়ে দেওয়ালে
দেওয়ালে রং করিয়ে নতুন চেহারা দেওয়া যাবে ঘরখানাকে। আপাতত সুপ্তি যা চাইছে। ভাবতে ভাবতে কখন উঠে পড়েছি। পায়ে পায়ে এসে দাঁড়িয়েছি মার দরজায়। চিন্তাটাকে মাথায় নিয়ে ঘরের আলো জ্বালালাম। সঙ্গে সঙ্গে বুকটা চ্যাঁত। মা একেবারে আমার মুখোমুখি। মা নয়, মার ছবি। বেটে আলমারির মাথায় জল করছে বাঁধানো ফটোখানা। পরশু ছবিটা ফুলে ফুলে ঢেকেছিল। আজ একটাই মোটা মালা, রজনীগন্ধার। সামান্য শুকিয়েছে ফুলগুলো, তবু একটা পলকা গন্ধ যেন বিছিয়ে রেখেছে ঘরময়। ছবির সামনে ধূপের ছাই, নিভে যাওয়া প্রদীপ। কি অদ্ভুত রকমের জ্যান্ত ছবিটা। ঠিক মনে হয় সোজা সোজা আমার দিকেই তাকিয়ে। সরে গেলাম একটু। আশ্চর্য, মার চোখও সরছে। ডান দিকে যাচ্ছি, বাঁয়ে, আমার দিকে ঘুরে ঘুরে যাচ্ছে মার দৃষ্টি। খাটের ওপাশে গিয়ে দাঁড়ালাম। চোখের মনে দুটো যেন সেখানে পৌঁছে গেছে। আলমারির পাশে চলে গেলাম, সেখানেও অবিকল সেই বাংময় চোখ আমাকেই দেখছে, শুধু আমাকে। গা ছমছম করে উঠল। প্রাণপণে যুক্তি সাজানোর চেষ্টা করছি। এটা তো স্রেফ ছবি, ফটো, আমারই তোলা, ক্লোজ আপ। মাম্পির 5 বছরের জন্মদিনে কারেন্ট কোনো সিঙ্গেল ফটো নেই বলে এটাকেই এনলার্জ করে শ্রাদ্ধের জন্য বাঁধিয়ে দিয়েছে সন্তুদা। এই ছবি তো কদিন ধরে বারবারই দেখছি। ল্যান্সের দিকে সরাসরি তাকালে সব চোখেই এরকম লাগে। না, এ আমার মনেরই ভুল। নিজেকে খানিকটা স্থিত করে আলো নিভিয়ে দিলাম। বেরিয়ে আসছি। হঠাৎ স্পষ্ট ডাক, বাবলু। মার গলা, মারই গলা। এও কি বিভ্রম! আমার পা মাটিতে গেঁথে গেল। সম্মোহিতের মতো বলে উঠেছি, কি হলো মা, কিছু বলবে? চেনা স্বর কেমন দুলে দুলে গেল। আমায় মাফ করে দিস বাবলু, মৃত্যুটা যে আমার হাতে ছিল না রে। আমূল কেঁপে গেলাম। এই কথাটুকু উচ্চারণ করার জন্যই কি মা ছটফট করত? মা কি আমার ভিতরটা টের পেয়ে গিয়েছিল? ভীষণ ভীষণ কান্না পাচ্ছিল আমার। মার মৃত্যুর পর এই প্রথম। গল্পটি আপনাদের কেমন লাগলো? আর ছেলেটি কি সত্যি স্বার্থপর, নাকি সময়ের সাথে সাথে এটাই বাস্তব? আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানাবেন। আর সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।